আমার ভালোবাসার মিষ্টি বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটা শেষ পর্যন্ত শুনলে অনেক মজা পাবেন। চলুন তাহলে গল্পটা শুরু করি। সকালে টিভি খুলতেই খবর শুনলাম আজ এসএসসি ফাইনাল পরীক্ষার রেজাল্ট বের হবে। গত কয়েকদিন হতে শুনে আসলে ও আজকের মতো চঞ্চলতা জাগেনি। ছেলেটা লেখাপড়ায় খুব ভালো, তার শিক্ষক মণ্ডলীর কাছে সে খুব স্নেহভাজন। শিক্ষকদের ধারণা সে গোল্ডেন এ পাবেই। নাহিদ আমার একমাত্র ছেলে, বয়স 1.5 ছুঁই বয়স অনুপাতে দেহের গঠনটা একটু বড়, চেহারায় খুবই মায়াবী, শুধু রংটা একটু শ্যামলা, তবে কালো নয়। রেজাল্ট বের হবার কথা শোনার পর হতে নেওয়া খাওয়া ছেড়েই দিয়েছে। না জানি খারাপ খবর শুনলে ছেলেটা কি করে বসে। বেলা 2টার আগে নাকি ইন্টারনেটে পাওয়া যাবে না, তাই সে ঘুম ধরে 2টার অপেক্ষায় ঘরে বসে আছে। কিন্তু বেলা 1:30টার দিকে তার এক বন্ধু এসে খবর দিল রাশেদ গোল্ডেন এ পেয়েছে। রাশেদ দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি একমাত্র ছেলের কৃতিত্বে তাকে বুকে জড়িয়ে ধরে খুশিতে কেঁদে ফেললাম। আগে থেকে ঘরে থাকা মিষ্টি থেকে তার বন্ধুকে মিষ্টি খাওয়ালাম। আজ প্রচণ্ড খুশির সাথে সাথে অতীতের কিছু দুঃখ মনের ভেতর ভেসে উঠল, যা আমার ছেলে জানলে আমাকে প্রচণ্ড ঘৃণা করবে। মা বাবার একমাত্র সন্তান আমি। আমার জন্মের পর তাদের আর কোনো সন্তান হয়নি। মা বাবা আমাকে ভীষণ আদর করতেন। যদিও আমি কন্যা সন্তান ছিলাম, মা বাবাকে পুত্র সন্তানের জন্য কখনো আফসোস করতে দেখেনি, বরং আমাকে পুত্র সন্তানের মতো মানুষ করতে চেয়েছ, কিন্তু তাদের চাহিদা মতো জীবনকে গড়তে আমি সমর্থ হয়নি। আমি সুন্দরী ছিলাম সে কথা বলতে চায় না, কিন্তু এলাকার পরিচিত এবং আত্মীয় স্বজন সবাই আমাকে সুন্দরী বলতো, বিধায় নিজের মনে নিজেকে সুন্দরী বলেই ভাবতাম। এসএসসি স্টার মার্ক নিয়ে বিজ্ঞান গ্রুপ থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে স্থানীয় ডিগ্রি কলেজে এইচএসসিতে ভর্তি হই। কলেজে বিভিন্ন ছেলে বন্ধু প্রেম নিবেদন করলেও কারো প্রেমে সাড়া দিতে পারিনি। পাছে মা বাবার মনে ব্যথা পাবে ভেবে সবাইকে এড়িয়ে যেতেম। এইচএসসি প্রথম বিভাগ উত্তীর্ণ হয়ে মা বাবার আশা পূরণের জন্য ডাক্তারি পরীক্ষায় অংশ নিলাম, কিন্তু মা বাবার সে আশা পূরণ করতে ব্যর্থ হলাম। নিজের মনে হতাশা নেমে সিদ্ধান্ত নিলাম আর লেখাপড়া করব না। মা বাবা অনেক বুঝিয়ে হাল ছেড়ে দিলেন। লেখাপড়া বন্ধ হওয়ার সাথে সাথে তারা আমার বিয়ের ব্যাপারে উঠে পরে লাগল। আমিও তাদের মতে সাই দিলাম। 1 মাসের মধ্যে আমার বিয়ের কথা পাকা হয়ে গেল। বর একজন সরকারি প্রথম শ্রেণী এর কর্মকর্তা, হ্যান্ডসাম সুশ্রী চেহারার ভদ্রমার্জিত সুপুরুষ। আমাকে তার খুব পছন্দ হয়েছে, আমিও তাকে খুব পছন্দ করেছি। আমার পছন্দের কথা জেনে মা বাবা অত্যন্ত খুশি হয়েছেন। আত্মীয় স্বজনের সবাই আমাদের সোনায় সোহাগা জুডি বলে উল্লসিত হয়েছেন। অবশেষে নভেম্বরের কোনো এক শুভ দিনে আমাদের বিয়ে হলো। বাসরের প্রথম দিনে আমার নবস্বামী সুপুরুষের যথেষ্ট পরিচয় দিয়েছে। শুধু প্রথম দিন নয়, বিবাহিত জীবনের 3 বছরে কোনোদিন আমাকে সে অতৃপ্ত রাখেনি। শুধু চাহিদার দিক নয়, জীবনের সব দিকে সে পরিপূর্ণতায় ভরিয়ে দিয়েছে। শুধুমাত্র মাতৃত্বের স্বাদ থেকে আমি বঞ্চিত হয়েছি। 3 বছরেও কোনো সন্তান না হওয়ায় আমরা দুজনেই বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হতে শুরু করলাম। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হলো আমাদেরকে নিয়ে, আমাদের রক্ত শুক্রাণু নানাবিধ পরীক্ষা চালালো বিভিন্ন স্পেশাল ডাক্তারেরা। তারপর দেশ ছেড়ে বিদেশ, বিশেষ করে ভারত ও সিঙ্গাপুরের স্পেশালিস্ট এর কথা উল্লেখ না করলে নয়। এভাবে আরও 4 বছর পার হয়ে গেল। আমি মাতৃত্বের স্বাদ পাইনি। এত সকল পরীক্ষাতে আমি মোটেও জানতে পারিনি কার মাঝে আসল ত্রুটি লোকায়িত, আমার না আমার স্বামীর। আমার স্বামী বরাবরই জানিয়ে এসেছে আমরা উবুজে ঠিক আছি। সন্তান না হওয়াটা আমাদের দুর্ভাগ্য মাত্র। আমরা একে অপরকে এত ভালোবাসি যে একজনের কথা অপরজনের কাছে 2 বাণীর মতো বিশ্বাস্য। বিয়ের 7 বছরে আমাকে বহু স্থানে বেড়াতে নিয়ে গেছে, দেশ বিদেশের অনেক জায়গায়, কোনো জায়গায় চিকিৎসার উদ্দেশ্যে, আবার কোনো জায়গায় শুধুমাত্র বেড়ানোর উদ্দেশ্যে। জানুয়ারির একদিন আমরা স্বামী স্ত্রী মিলে দেশের এক বৃহত্তম বন জঙ্গলে ভরা একটি ইকোপার্কে ভ্রমণ করতে যাই। বিভিন্ন প্রাকৃতিক মনোরম দৃশ্যাবলী দেখতে দেখতে আমরা প্রায় বনের গভীরে ঢুকে গেলাম। এখানে বলা রাখা ভালো, আমার স্বামী যখনই আমাকে নির্জনে পায় তখনই আমাকে ভালোবাসার আবেদনে সিক্ত করতে সচেষ্ট হই। এমনকি গরমের দিনে ছাদে উঠলে ও সে আমার আদর করতে ভুল করে না। একাকী পেলেই সে আমাকে কোনো না কোনোভাবে ভালোবাসার আদর করেই থাকে। মাঝে আমার খুব ভালো লাগে, আবার মাঝে মাঝে খুব বিরক্ত হই। সেদিন আমরা যখন বনের গভীরে একটা স্থানে পৌঁছলাম, হঠাৎ আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে উপহার দিতে শুরু করে। আমি একটা ঝাটকা দিয়ে বললাম, এত পাগলামি করলো না, কেউ দেখে ফেললে ভারী বিপদ হবে। কিসের বিপদ? আমার স্বামী স্ত্রী নই, স্বামী স্ত্রীর জন্য বাড়ি নেই, তাদের জন্য বন জঙ্গল কেন? কেউ দেখে ফেললে আমরা যে স্বামী স্ত্রী কোনোতেই বিশ্বাস করানো সম্ভব হবে না, বুঝলে? আশেপাশে তো কেউ নেই, চলো না একটু নতুন স্বাদে মেতে উঠি। কি বলছো? কেউ নেই শুনছো নাকি? যেন অদূরে কাঠ কাটছে। আরে তারা আসতে অনেক দেরি চলত বলেই সেই আমাকে টেনে চলার পথের আঁকা বাঁকা ধূর থেকে টেনে নির্জনে নিয়ে গেল। আমাকে আলিঙ্গন করে সেই পাগলাম শুরু করল। হঠাৎ কাঠ কাটার শব্দ বন্ধ হয়ে গেল। স্বামীকে অনুনয় করে বললাম, এই দেখ, তাদের কাঠ কাটার শব্দ বন্ধ হয়ে গেছে, এদিকে আসতে পারে, দুষ্টুমি বন্ধ করো। আরে
থাম তো, তারা এদিকে আসবে, কথা আছে নাকি বলে সে আমাকে আরও দুষ্টুমি করতে লাগল, আমার ওই সমস্ত ভালো আচরণ করতে লাগল। আমিও অপারক তার প্রতিক্রিয়ার সাড়া দিতে লাগলাম। একসময় আমার সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম, আর আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা আরও গভীরতা বাড়তে লাগল। এমন অবস্থায় আমাদের খুব নিত্যে কয়েকজন মানুষের চলার শব্দ শুনতে পেলাম। বুঝলাম তারা দাঁড়িয়ে ফিসফিস করে কি যেন কিতা বলছে। আমি ভয়ে আটকে উঠলাম, আমাদেরকে দেখে ফেলেনি তো। আমার স্বামী নিজেকে নিয়ন্ত্রণ করে আমাকে নিয়ে আরও একটু দূরে নির্জনে সরে যেতে চাইল। সেটা যেন আমাদের জন্য কাল হয়ে দাঁড়াল। সরে যাওয়ার সময় আমি একটা মাটির উঁচু ঢিবির সাথে উঠুস খেয়ে পড়ে গেলাম। এমন মৃদুভাবে শব্দ করে উঠলাম, সাথে সাথে তারা তিনজন দৌড়ে আসলো। আমাদেরকে দেখে তাদের চোখ ছানা বড়া হয়ে গেল। বনের গভীরে নির্জনতায় এক জোড়া নারী পুরুষকে দেখে তারা কদাকার হাসির মাধ্যমে খারাপ ইঙ্গিত করতে লাগলো। আমরা তাদেরকে অনুনয় করে বললাম, আমরা স্বামী স্ত্রী, আমাদেরকে ছেড়ে দিন। তাতে একজন বলল, কত দেখেছি ধরা পড়লে সবাই স্বামী স্ত্রী বলে বাঁচতে চাই, তোদের রক্ষা নেই বনের ভিতর, তোদেরও বেঁধে রেখে যাক সন্ধ্যা পরে তোদের মতো জেনাকারীদের। শিয়ালে খুবলে খুবলে খাবে। অন্যজন বলল, চল না, ধরেছি যখন তাদেরকে মায় লাগায়। আরেকজন বলল, চল আগে আমাদের মদের কারখানায় নিয়ে যায়, সেখানে আলোচনা করে যেটা করতে হয় করব। তারা তিনজনের শেষ প্রস্তাবে রাজি হলো। আমাদের হাজারো অনুনয় বিনয় তারা শুনল না। দুজনে তাদের পায়ে ধরেছি, শপথ করে স্বামী স্ত্রী বলে অনুরোধ করেছি, তারা মোটেও বিশ্বাস করল না। তারা আমাদের চোখ মুখ এবং হাতকে পিছমোড়া করে বেঁধে ফেলল। দুজনে আমার আর দুবাহু ধরে টেনে নিয়ে যেতে লাগল। সম্ভবত অন্যজনে আমার স্বামীকে টেনে নিয়ে আসতে লাগল। আমাদের কারো মুখে কথা নেই বলতে, ইচ্ছে থাকলে ও মুখ বাঁধার কারণে বলতে পারছি না। তারা তিনজনে চলার পথে নানা রকম কুরুচিকর ভাষা বলছিল। একজন, চল বেটাটাকে এখানে রেখে গিয়ে বেটিকে সেখানে নিয়ে ভালো করে ভালোবাসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেই। অন্যজন বল, খাসা জিনিস বটে, ওসব না করে কি ছাড়া যায়। আরেকজন বলল, যেখানে নিয়ে যাচ্ছিস সেখানে কিছুই করতে পারবি না, যা করবে আমাদের মালিক বেটাজি, সে কি কাউকে ছেড়েছে দেখলি না? সেবার আমরা এনে দিলাম, আর সে 3 দিন রেখে কিভাবে আমরা শুধু দেখে উপভোগ করেছি, আবার যেভাবে এনেছি সেভাবে নিরাপদে দিয়ে এসেছি। তাদের কথা শুনতে শুনতে আমার ভয়ে পা চলছে না, পিছনে কাউকে পড়ে যাওয়ার শব্দ শুনলাম। বুঝলাম আমার স্বামী ছাড়া কেউ নয়। করলাম, একজন ধ্যাত শালা বলে একটা লাথি মেরেছে। কিছুক্ষণ আসার পর পিছনে আমার স্বামীর পায়ের শব্দ পাচ্ছি না। বুঝলাম তারা আমার স্বামীকে ফেলে রেখে আসছে। আমি চলার সব শক্তি হারিয়ে ফেললাম, আমার পাগুলি থেমে গেল, মাটিতে পড়ে গেলাম। সাথে সাথে একজন আমার চুলের মুঠি ধরে টেনে তুলল, আবার হাঁটতে লাগলাম। মনে হয় 1 ঘন্টা চলার পর আমাকে তারা একটা ঘরে ঢোকাল। তাদের একজন কাউকে সম্বোধন করে বলল, আপনার জন্য ধরে এনেছি। তারা বনের ভেতর নিষিদ্ধ কাজ করছিল, আপনি ইচ্ছেম তো স্বস্তি দিন। লোকটি ভরাট গলায় বলল, বেটাকে কি করলি, তাকে আনলি না কেন? তাদের যাতে এত শখ, আমার সামনেই তাদেরকে কাজে লাগিয়ে দিতাম, আর সবাই রিয়েল সিনেমার অ্যাক্টিং দেখতে পারতাম। যা এনেছিস যখন ওখানে বসা, আর তোরা কে কত কাঠ কেটেছিস তা মজুরি নিয়ে চলে যা। আমাকে একটা চৌকিতে বসিয়ে তাদের মজুরি নিয়ে চলে গেল। হয়তো আজকের মতো তারা আসবে না। কিছু দূর গিয়ে তাদের একজন ফেরত এসে বলল, বস ওইগুলো দেবেন না। লোকটি বলতে হবে নাকি নিজা না, ওইগুলো কি সেটা পরে বুঝেছি সেগুলো মন্দ। সবাই চলে গেছে, আমি হাত মুখ ও চোখ বাঁধা অবস্থায় বসে আছি। কিছুক্ষণ পর আমার সামনে এসে একজন লোক দাঁড়ালো, আমার চোখের বাঁধনে হাত রাখল। পরপর আমার চোখ ও মুখের বাঁধন খুলে দিল। দেখলাম মাঝারি দেহের লম্বা ফর্সা একজন লোক আমার সামনে দাঁড়িয়ে। বয়স আনুমানিক 3-6 হতে 4-0 এর বেশি হবে না। আমার আপাদমস্তক দেখছে, বাহ সুন্দরী মহিলা। কিন্তু লোকটি আমার দিকে তাকিয়ে বলল, আমি অনুনয় করে বললাম, বিশ্বাস করুন আমরা স্বামী স্ত্রী, আমরা কোনো অসামাজিক কাজ করিনি, আমাকে ক্ষমা করুন, দয়া করে আমার সর্বনাশ করবেন না। কাকে সর্বনাশ বলছো? বনে জঙ্গলে ঘুরে ঘুরে যা করছো তা আমার সাথে করলে তোমার সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, আমি কিছু করব না, চলে যাও। আমার হাতের বাঁধন খুলে ঘর থেকে বের করে দিল। পাহাড়ের উঁচু টিলা হতে কোথায় কোন দিকে যা ভাবতে পারছি না, কোনো পথ চিনি না। এই অন্ধকার রাতে উত্তপ্ত কড়াই থেকে বেঁচে আগুনের ফুলকিতে পড়তে হবে। দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর চারিদিকে ঘন অন্ধকার হয়ে গেল। কাছেই শেয়াল ডেকে উঠল। ভয়ে আটকে উঠলাম। একটা শেয়াল আমার খুব কাছ দিয়ে দৌড়ে গেল। তাড়াতাড়ি ঘরে ঢুকে গেলাম। আমার স্বামীর কথা মনে পড়ল, জানি না কেমন আছে। আশীর্বাদ করলাম জীবন নিয়ে সুস্থ শরীরে সে ঘরে ফিরে যেতে পারে। আমি বেঁচে ফিরতে পারলেও সে যে আমাকে ফিরিয়ে নেবে না সেটা নিশ্চিত। লোকটি আমার দিকে তাকিয়ে বলল, কি সর্বনাশ হতে চাও? ঘরে ফিরে এলে যে? আমি জানি এসব মহিলারা এমন হয়, চাইলে দেয় না, আর না চাইলে ইচ্ছে করে দেয়। আমি কিছু বললাম না, নির্বে আগের স্থানে গিয়ে বসে রইলাম। সে বলতে লাগল, দেখ আমার কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে, আর যদি না পার আমার মদের ফ্যাক্টরি কাজ করতে 4 জন লোক আসবে, তোমায় তাদের হাতে সুপর্দ করব। তারা তোমায় খুব বলে শেষ করে দেবে। কোনটা পছন্দ করবে বলো, আমায় নাকি ওই 4 জনকে? বলতে বলতে লোকটি আমার সামনে এসে দাঁড়াল। আমার চোয়াল ধরে বলল, না, আমি তোমায় তাদের হাতে দেব না। এমন সুন্দরী মহিলাকে আমি একাই রাতের রানী করতে চাই।
সারারাত ধরে আমার সেবা করবে বলে সে আমার অসামাজিক কার্যকলাপ করতে লাগলো। আমি তার আচরণে আমার স্বামীর উপরেই যত ক্ষুব্ধ হচ্ছি তার উপর ক্ষমা করতে পারছি না, কেননা এর জন্য আমার স্বামী দায়ী। জঙ্গলে এমন কান না করলে এ বিপদে পড়তে হতো না। আমি লোকটির কাজে বাধা দিলাম না, দিয়ে কোনো লাভ হবে না সেটা জানি, বরং আরও বেশি বিপদে পড়ার সম্ভাবনা বেশি। আমি তার খেলার পুতুলের মতো সে যেমন বলছে তেমন ভাবে সাড়া দিচ্ছি। সারারাতে নববিবাহিতের মতো 4-5 বার তাকে সেবা করলাম। সকালে ঘুম থেকে উঠার পর নিজ হাতে নাস্তা দিল। সারারাতের উপবাসী আমি কিছু না ভেবে খেয়ে নিলাম। তারপর আমাকে নিয়ে অপবিত্র শরীরে বের হল পৌঁছে দিবে বলে। আমি হাঁটতে পারছিলাম না, শরীরটা ফুলে গেছে, সেবা করে হাঁটতে খুব কষ্ট হচ্ছে। তবুও আমাদের সেই গন্তব্যে আমাকে বল, যাও তোমার বিদায়। সেই চোখের অদৃশ্য হতেই আমি সেখানে বসে পড়লাম, মনে মৃত্যু কামনা করলাম না, তাহলে না অনেক কষ্ট করে এর সামনে গেলাম। দেখলাম আমার স্বামী ঘাসের উপর শুয়ে আছে। আমাকে দেখে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। জানতে চাইলেই ঠিক আছি কিনা বললাম, হ্যাঁ ঠিক আছি। স্বামী বল, ঠিক না থাকলেও তুমি আমার স্ত্রী, তুমি নিরপরাধ। সমস্ত অপরাধ আমার, তোমাকে কলঙ্কের হাত হতে বাঁচানোর জন্য সারারাত মৃত্যুর ঝুঁকি নিয়ে আমি বসে আছি। বাড়ি যাই নাই, কয়েক মাস কেটে গেল। আমার মা ওইটা বন্ধ। হঠাৎ একদিন আমি বমি করতে শুরু করলাম। বাড়ির সবাই আমার বমি দেখে খুব খুশি, শুধু আমার চেহারাটা মলিন হয়ে গেল। ওই ঘটনা সে মেনে নিলেও গর্বিতা আমাকে সে সহ্য করতে পারল না। হঠাৎ করে তার সব সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স সব আমার নামে লিখে দিল। একদিন খবর এলসে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। সবাই জানল সে দুর্ঘটনায় আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে। আর আমি জানি সে ওই রাতের দুর্ঘটনার শিকার স্ত্রীর গর্ভজাত সন্তানকে দেখে নিজে পিতা হওয়ার ব্যর্থতা থাকতে আত্মহত্যা করেছে। ওই রাতটা আমার কাছে চিরম্লান, কেননা ওই রাত আমার জীবনে মাতৃত্ব এনে দিয়েছে। বন্ধুরা, গল্পটি এখানে সমাপ্ত করলাম। গল্পটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।